হ্যালো এভরিওয়ান, আমি মাহমুদুল হাসান মৃদুল, তোমাদের এগ্রি জিএসটি অ্যাডমিশন লাস্ট ওয়ার্ক কোর্সের ফিজিক্সের আজকের ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমরা সর্বপ্রথম পরমাণুর মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান অধ্যায়টা নিয়ে আলোচনা করব। তো দেখা যাক কীরকম প্রশ্ন আসছে। তো বলা হইতেছে 1 কেজি ভরের তেজস্ক্রিয় মৌলের একটি বস্তুর মধ্যে 48 দিন পর ওই মৌলের মাত্র 0.25 কেজি পাওয়া যায়। মৌলটির অর্ধায়ু কত? এখন আমরা ধরে নিতেছি একেবারে আদিতে, শুরুতে, যখন টি ইজ ইকুয়াল টু 0 তখন আমাদের কতটুক ছিল? মৌল 1 কেজি ছিল। এখন যখন এক অর্ধায়ু অতিবাহিত হবে, অর্থাৎ টি ইজ ইকুয়াল টু কত? টি হাফ, অর্ধেক সময়, অর্ধায়ুর পরিমাণ সময় অতিবাহিত হয়েছে, তখন তার মধ্যে কতটুকু অবশিষ্ট থাকবে বলতো? 0.5 কেজি। অর্ধায়ুর বৈশিষ্ট্যটাই কি? যে এই সময় পরে অর্ধেক পরিমাণ মৌল বা পরমাণু অবশিষ্ট থাকবে। আবার আরো কিছু সময় পর যখন আরেকটা অর্ধায়ু যাবে, অর্থাৎ টোটাল সময় কি হবে? অর্ধায়ুর দ্বিগুণ হবে, তখন এই 0.5 কেজি আবার অর্ধেক হয়ে যায়, কত হয়ে যাবে? 0.25 কেজি। তাহলে দেখো, এই 0.25 কেজি হইতে কতটুক সময় লাগতেছে? অর্ধায়ুর দ্বিগুণ সময় লাগতেছে। আর আমাকে প্রশ্নেই বলছে যে 0.25 কেজি আমি কতদিন পরে পাই? 48 দিন পরে পাই। তাহলে বলতে পারবো অর্ধায়ুর দ্বিগুণ যে সময়, সেটা কিসের সমান? 48 দিনের সমান। তাহলে টি হাফ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 24 ডেজ, অর্ধায়ু 24 দিন। এই যে অপশন এতেই আছে। তো পরবর্তী ম্যাথটাতে বলছে সৌরশক্তি কোন পদ্ধতিতে সৃষ্টি হয়? সূর্যের মধ্যে যে শক্তি, সেটা কিসের মাধ্যমে তৈরি হয়? সেটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়া। সূর্যে দুইটা হাইড্রোজেন পরমাণু একত্রিত হয়ে হিলিয়াম পরমাণু তৈরি করে। এই যে আমাদের হাইড্রোজেন আর হাইড্রোজেন মিলিত হয়ে হিলিয়াম তৈরি হইলো, এটাকে আমরা বলি হচ্ছে ফিউশন। তারা একে অপরের সাথে ফিউশন বিক্রিয়ার মাধ্যমে একত্রিত হয়ে গেছে, আর এর ফলে আমাদের কি হয়? কিছু পরিমাণ শক্তি উৎপন্ন হয়। তাইলে আমাদের অ্যান্সার হবে যে ফিউশন প্রক্রিয়া। সূর্য কোন প্রক্রিয়া হতে শক্তি পায়? মাত্রই আমরা বললাম নিউক্লিয়ার ফিউশন। টিট্রিয়ামের অর্ধজীবন 12.5 বছর। 25 বছর পর একটি নির্দিষ্ট টিট্রিয়াম বস্তুখণ্ড কত অংশ অবশিষ্ট থাকবে? তো আমি ধরে নিলাম যখন সময় শূন্য, তখন আমাদের কি এক পরিমাণের বা 1 কেজি বা একক পরিমাণের পরমাণু অবশিষ্ট ছিল। যখন অর্ধায়ুর সময় যাবে, অর্থাৎ টি ইজ ইকুয়াল টু 12.5 ইয়ার, এক অর্ধায়ু পরিমাণ সময় গেছে, তখন সেটা কি হয়ে যাবে? অর্ধেক হয়ে যাবে, 0.5 হয়ে যাবে, একের অর্ধেক। আবার ধরো যখন সময় অর্ধায়ুর দ্বিগুণ হবে, অর্থাৎ 12.5 এর দ্বিগুণ কত? 25 বছর। 25 বছরে এই 0.5 আবার কি হয়ে যাবে? আরো অর্ধেক হয়ে যাবে, 0.25 হয়ে যাবে। তাহলে আমাদের এখানে 25 বছর পর কতটুকু অবশিষ্ট থাকতেছে? 0.25। কিন্তু অপশনগুলো দেয়া আছে কিভাবে? ভগ্নাংশের মাধ্যমে। তাহলে আমি বলতে পারি 0.25 মানে কি 1/4 অংশ অবশিষ্ট আছে। তাহলে এই যে অপশন সি তে 1/4 অংশ অবশিষ্ট আছে। তো এখানে বলছে সমপরিমাণ দুটি তেজস্ক্রিয় পদার্থের মধ্যে একটির অর্ধায়ু 10 দিন এবং অপরটির অবক্ষয় ধ্রুবক, অবক্ষয় ধ্রুবক মানে হচ্ছে আমাদের সেই ল্যামডা, অবক্ষয় ধ্রুবক 0.03465 পার ডে, 40 দিন পর দ্বিতীয় পদার্থটির কত অংশ অবশিষ্ট থাকবে? 40 দিন পর কত অংশ অবশিষ্ট থাকবে সেটা নির্ণয় করো। এখন ফার্স্ট অফ অল আমরা অর্ধায়ুটা বের করে নিই এখান থেকে, যে টি হাফ। আমাকে দ্বিতীয় পদার্থ নিয়ে কাজ করতে বলছে, তাই আমি প্রথম পদার্থটাকে ভুলে যাব, দ্বিতীয় পদার্থের অবক্ষয় ধ্রুবক নিয়ে কাজ করব। তো টি হাফের সূত্র কি? ln2 ডিভাইড বাই হচ্ছে ল্যামডা। তাহলে এখন ln2 এর মানে হচ্ছে 0.693, আর ল্যামডা দেয়া আছে 0.03465। ওকে, এখন এইটাকে আমি যদি এই 0.693 এর দশমিক আমি 4 ঘর ডানে সরাবো, 1 2 3 4, 4 ঘর ডানে সরাইলে এটা কত হয়? 6930। আর 4 ঘর ডানে সরাইছি, তাই 10⁻⁻⁴। এইটার ক্ষেত্রেও দশমিককে আমি কি করব? 1 2 3 4 5, 5 ঘর ডানে সরাবো। তাহলে আসে হচ্ছে আমাদের 3465
ইন্টু 10⁻⁻5। ওরটায় 4 ঘর দূরে সরাইছি তাই 10⁻⁻4, ওরটায় 5 ঘর দূরে সরাইছি তাই 10⁻⁻5। এখন একটু লক্ষ্য করলে দেখবা যে 3465-কে তুমি যদি 2 দ্বারা গুণ দাও তাহলে সেটা কিসের সমান হবে? 6930। 3465-কে 2 দ্বারা গুণ দিলে 6930 হয়। তাহলে উপরে আমাদের থাকতেছে কত? 2। আর এইদিকে 10⁻⁻4, নিচের 10⁻⁻5 কি উপরে চলে যাবে? তাহলে হয় কত? 10⁻⁻4 প্লাস 5, অর্থাৎ 2 ইন্টু এটা কত? 10⁻1। তো 2 ইন্টু 10 মানে হচ্ছে 20 ডেজ। সময়কে আমরা এখানে দিন এককে প্রকাশ করতেছি, তাই এখানে অর্ধায়ু কত আসছে? 20 দিন আসছে। তাহলে এই মৌলটার অর্ধায়ু হচ্ছে 20 দিন। এখন আবার ধরে নেই যখন সময় শূন্য তখন আমাদের কতটুক ছিল? পুরা মৌলটা ছিল একক পরিমাণের আমাদের পরমাণু অবশিষ্ট আছে। যখন অর্ধায়ু অর্থাৎ 20 দিন হইছে তখন সে কি হয়ে গেছে বলতো? তার অর্ধেক হয়ে যাবে, 0.5 হয়ে গেছে। বা আমরা ভগ্নাংশ করে যদি লিখতে চাই তাহলে কত হবে? হাফ হবে। আবার যখন কিছুদিন পরে সময় 40 দিন হয়ে গেছে তখন আবারও অর্ধেক হয়ে যাবে, তখন কি? 1/4। তো এখানে আমাদের প্রশ্নে এটাই চাইছে যে 40 দিন পর দ্বিতীয় পদার্থটির কত অংশ অবশিষ্ট থাকবে। দেখতে পাইতেছি 1/4 অংশ অবশিষ্ট থাকবে, সি। আচ্ছা, একটি ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে 0.53 ইন্টু 10⁻10 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে ঘুরছে। এখন একটা জিনিস লক্ষ্য করো, 0.53 ইন্টু 10⁻10 মিটার, এটা আসলে কত? 0.53 অ্যাংস্ট্রম। 10⁻10 মানে হচ্ছে অ্যাংস্ট্রম। এত কক্ষপথের যদি ব্যাসার্ধ হয়, এটা মাস্ট বি কি আমাদের বোরের হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ। এটা তো আমাদের সরাসরি মুখস্থ। প্রথম কক্ষপথের ব্যাসার্ধ কত? 0.53 অ্যাংস্ট্রম। তাহলে প্রথম কক্ষপথ, তাই এন এর ভ্যালু কত হবে? 1 হবে। ওকে, ইলেকট্রনটির কৌণিক বেগ কত? কৌণিক বেগের মান কত আমাদের? ওমেগা। এখন আমরা তো বোরের পরমাণু মডেল থেকে সূত্র জানি, mvr ইজ ইকুয়াল টু হচ্ছে nh/2π। তো এখানে তোমাকে আর দেয়া আছে, এন দেয়া আছে 1, কি বের করতে হবে আমাদের? ভি বের করতে হবে। না, ভি না, ভি এর বদলে কি বের করব? ওমেগা। সেটার জন্য আমি আরেকটা সূত্র জানি, ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর। তো এইটা যদি বসাই দেই তাহলে কি হয়? এম ওমেগা আর স্কোয়ার ইজ ইকুয়াল টু nh/2π। এখন ওমেগার ভ্যালু আসে হচ্ছে, ওমেগার ভ্যালু nh/2πmr তার স্কোয়ার। এখন দেখো এন এর মান 1 বসাইলা, এইচ এর ভ্যালু আমাদের কত? এইচ এর ভ্যালু হচ্ছে 6.626 এক্সপোনেনশিয়াল 10⁻34। 2π m, m হচ্ছে ইলেকট্রনের ভর 9.1 ইন্টু 10⁻31। আর স্কোয়ার, আর হচ্ছে 0.53 ইন্টু 10⁻10, তার হচ্ছে স্কোয়ার। তো বুঝতেই পারতেছি এটা ক্যালকুলেটর ছাড়া তো ইম্পসিবল। আমরা চাইলে করতে পারি কি, যে 10-এর সহগগুলা নিয়ে শুধু ক্যালকুলেশন করতে পারি, এর আগের সংখ্যাগুলা বাদ দিয়ে দিব, জাস্ট হচ্ছে 10-এর সহগগুলা নিয়ে দেখি যে কাছাকাছি অ্যান্সার পাই কিনা। আর এক্ষেত্রে একটা ঝামেলা আছে, আমি করলাম 10-এর সহগ 10-এর ঘাত নিয়ে ক্যালকুলেশন, কিন্তু এখানে দেখো প্রত্যেকটাই কত আমাদের 10⁻16 10⁻16 10⁻16। তুমি এখানে 10⁻16 আসলেও বলতে পারতেছো না যে কারেক্ট করে যে কোনটা হবে এই তিনটার মধ্যে কোনটা। তো এই ধরনের ম্যাথ তোমাকে দেয় হচ্ছে কনফিউজ করার জন্য বা তোমার টাইম নষ্ট করার জন্য। তোমার বোঝা লাগবে যে এইটা আমি যদি স্কিপ করে যাই, এইটা করতে আমার যেই টাইম লাগবে, আমি সেই টাইমে অন্য আরো অনেক সহজ ম্যাথগুলো যেগুলোতে ক্যালকুলেটর ব্যবহার লাগবে না সেটা আমি সহজে দিতে পারবো, সেখানে আমার নাম্বার বেশি আসবে। তো এই ধরনের ম্যাথ দেখলে চেষ্টা করবো হচ্ছে স্কিপ করতে, কারণ সব অবজেক্টিভ কখনোই অ্যান্সার করার প্রয়োজন পড়ে না। আচ্ছা, এরপর রেডনের অর্ধায়ু 4 দিন, এর গড় আয়ু কত? এখন দেখো গড় আয়ুর সূত্র কি ছিল? গড় আয়ু হচ্ছে 1/λ বা হচ্ছে t12/ln2। এখন এইখানে আমাদের তো অর্ধায়ু দেয়া আছে,
তাহলে টাউ ইজ ইকুয়াল টু অর্ধায়ুর মান হচ্ছে 4 ডিভাইড বাই ln2 মানে কত 0.693। এখন ক্যালকুলেটর যেহেতু নাই 0.693 কে তুমি কি ধরতে পারো মনে মনে 0.7 চিন্তা করতে পারো। তারপর 4 থাকলো 0.7 মানে কি 7/10। 4 থাকতেছে উপরে 0.7 কে তুমি লিখতেছো 7/10। তাহলে এখানে 10 উপরে গেলে কত 40 আর নিচে আসে হচ্ছে 7। 40 ডিভাইড বাই হচ্ছে 7। তো ভাগ দাও 40 কে 7 দ্বারা, তো কত 5 7 35। 5 7 35, নিচে কত থাকে 5 থাকে, দশমিক তোমার এইখান থেকে হয়ে গেছে। তো বুঝতেই পারতেছো অ্যান্সারটা কি হবে 5 পয়েন্ট সামথিং। 5 পয়েন্ট সামথিং। তো এবার অপশনের দিকে তাকাও, অপশন বি তে আছে 5.77 ডে। এরপর তেজস্ক্রিয়তার বিটা রশ্মি নিঃসরণের ফলে মাদার ডটার মৌল হওয়াকে বলে। তেজস্ক্রিয়তায় বিটা রশ্মি নির্গত হলে কি হয়? অ্যাজ এন এক্সাম্পল ধরো তোমার কাছে আছে একটা 14 কার্বনের আইসোটোপ, এইটা স্বতঃস্ফূর্তভাবে ভেঙে হয়ে যাবে কি আমাদের, বা এখান থেকে একটা বিটা রশ্মি নির্গত হবে। সাপোজ এখান থেকে একটা বিটা রশ্মি নির্গত হবে, বিটা মানে কি ইলেকট্রন। ইলেকট্রন নির্গত হওয়ার ফলে, বিটা রশ্মি নির্গত হইলে দুটো জিনিস মনে রাখা লাগবে, তার ভর সংখ্যার পরিবর্তন হয় না, ভর সংখ্যা আনচেঞ্জড, ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় না, কিন্তু পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা 1 বৃদ্ধি পায়। তাহলে এখানে 14 কার্বন, তো ভর সংখ্যা পরিবর্তন হবে না, ভর সংখ্যা কি থাকবে 14ই থাকবে, কিন্তু পারমাণবিক সংখ্যা থেকে কত হয়ে যাবে 7। তাহলে এইটা কি হয়ে গেছে এখন নাইট্রোজেন। এই যে বিটা রশ্মি নির্গত হওয়ার ফলে 14 কার্বন থেকে 14 নাইট্রোজেন তৈরি হয়ে গেছে, এটাকে আমরা বলতেছি হচ্ছে মাদার ডটার মৌল হয়েছে। কিন্তু এই মাদার ডটার মৌলের দেখো তো ভর সংখ্যা কি আছে, সমান আছে, এটারও ভর সংখ্যা 14, এটারও ভর সংখ্যা 14। আর দুইটা পরমাণুর ভর সংখ্যা যদি সমান থাকে তাদেরকে আমরা কি বলি আইসো বার বলি। তাহলে এই যে অপশন এ আইসো বার। তারপর কোন তেজস্ক্রিয় পদার্থের ক্ষয় ধ্রুবকের মান 0.00385 সেকেন্ড, এর অর্ধায়ু কত? আচ্ছা আমাদের অর্ধায়ু সূত্র কি টি হাফ ইজ ইকুয়াল টু ln2 ডিভাইড বাই হচ্ছে আমাদের ল্যামডা। তো মান বসাও, ln2 এর মান হচ্ছে 0.693 আর ল্যামডার ভ্যালু হচ্ছে 0.00385। এখন আমরা একটা কাজ করতে পারি যে এই জায়গায় 0.693 কে লিখবো হচ্ছে 693 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস, দেখো দশমিক কয় ঘর সরাইছি, 1 ঘর 2 ঘর 3 ঘর, তাই 10 টু দি পাওয়ার -3। আর এইখানে এটাকে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর, 5 ঘর সরাবো 385 ইন্টু 10 টু দি পাওয়ার কত -5। ওকে, এখন এইটাও তো ক্যালকুলেশন করা ঝামেলা নাকি। এটাকে আমরা কি করব 693 কে অ্যারাউন্ড ধরবো হচ্ছে আমরা 700, আর 385 কে আমরা ধরবো হচ্ছে 400। আর এইখানে 10 টু দি পাওয়ার -5 উপরে চলে গেলে কত হবে 10 টু দি পাওয়ার 2। তো কাটাকাটি করো, এই 7 কে 4 দ্বারা যদি ভাগ দিই তো 7 দশমিক এখানে আসবে 70। তো সরি কি বলতেছি, ফার্স্টেই কেন দশমিক নিছি, 4 একে 4, তো এটা আসবে 3, তো এরপর দশমিক নিলে 30, এরপর কত 7 নিলে 28, তারপরে 2, তাহলে 1.7 পর্যন্তই রাখি আমরা। তো 1.7 কে আমরা যদি 10 টু দি পাওয়ার 2 দ্বারা গুণ দিই তাহলে আসে কত 170। তাহলে 170 সেকেন্ড, কারণ আমরা এখানে পার সেকেন্ডে দেয়া আছে, এটা কত পাবো 170 সেকেন্ড পাবো। কিন্তু দেখো 170 এর জায়গায় আমাদের অ্যান্সার গুলো কিসে দেয়া আছে মিনিটে। তো 170 এর সবচেয়ে কাছাকাছি কে আছে বলতো 180 সেকেন্ড, সেটার মানে কি 3 মিনিট। তো
তুমি 170 মানে অ্যারাউন্ড কি 3 মিনিটের কাছাকাছি। তো সবচেয়ে কাছাকাছি অ্যান্সার আমাদের কোনটা আছে? 3 মিনিট আছে। ওকে। হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষে ইলেকট্রনের মোট শক্তি -13.6 ইলেকট্রন ভোল্ট হলে তৃতীয় বোর কক্ষে মোট শক্তি কত হবে? এইটার সূত্র শর্টকাটটা হচ্ছে En = E1 / n স্কয়ার। E1 হচ্ছে প্রথম কক্ষপথের শক্তি আর En হচ্ছে n-তম কক্ষপথে ইলেকট্রনের শক্তি। তো এখন আমাদের En = এটার ভ্যালু কত? -13.6 ইলেকট্রন ভোল্ট / n স্কয়ার। n কত? 3 স্কয়ার বা 9। তো -13.6 ইলেকট্রন ভোল্ট হচ্ছে 9। এখন আমি এটাকে একটু ভাগ দেওয়ার চেষ্টা করব। তো ভাগ দিলে কোনটা আসবে দেখো, 3.6, 1.5 নাকি কোনটা? আমরা উল্টা করব, যে দেখো 13.6 রে 9 দিয়ে ভাগ দিতেছি, কোনটা আসবে এটা জানতে চাই। তো আমি কি করি, এদেরকে 9 দিয়ে গুণ দিয়ে দেখি কত আসে, তাহলে তো বুঝতে পারবো যে 13.6 এর কাছাকাছি কোনটা। তো 3.6 রে যদি গুণ দাও 3 নং 27, তাহলে এটা কত হয়ে যাবে আমাদের? 27 সামথিং কিছু একটা। তাহলে এটা কিন্তু 13.6 এর কাছাকাছি হচ্ছে না। 4.6 এর ঠিক তেমনি 4 নং 36, এটাও কত হচ্ছে? 36 সামথিং হচ্ছে, এটাও না। 13.6 এর 9 দ্বারা গুণ দিতেছো, এটাও হবে না। একমাত্র 1.5 রে 9 দ্বারা গুণ দিলে কার কাছাকাছি আসবে? আমাদের 13-র কাছাকাছি আসবে। যেমন ধরো 1 রে যদি গুণ দাও তুমি, 1 রে 9 দ্বারা গুণ দিলে কত? 9। 13-র সবচেয়ে কাছাকাছি। তাহলে এই যে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আলফা কণাটি, আলফা কণা হচ্ছে আমাদের হিলিয়াম নিউক্লিয়াস 4 2 হিলিয়াম 2+। হিলিয়ামে আমরা জানি কি 2টা প্রোটন থাকে, 2টা নিউট্রন থাকে, আর চারপাশে 2টা ইলেকট্রন থাকে। তুমি যদি ইলেকট্রন 2টাকে সরায় দাও তখন সে কি হয়ে যায়? হিলিয়াম নিউক্লিয়াস থাকে বা হিলিয়াম আয়ন হয়ে যায়। তো এই যে আলফা কণাটি হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস, 2টা ইলেকট্রনকে তুমি সরাইতে ফেলছো। একটি তেজস্ক্রিয় বস্তুতে 10⁻18টি পরমাণু আছে। বস্তুটির অর্ধায়ু হচ্ছে 20 দিন। 5000 দিন পর তেজস্ক্রিয়তার কত ভগ্নাংশ অবশিষ্ট থাকবে? 5000 দিন পর কত ভগ্নাংশ অবশিষ্ট থাকবে? এখন সূত্র কি ছিল দেখো, n = n0 e⁻⁻λ। ল্যামডার বদলে আমি কি লিখবো? ln2/t½ t½ হচ্ছে 2000। আমরা এই সূত্র ব্যবহার করছি যে ল্যামডা = ln2/t½ ইনটু হচ্ছে টি কত বলা আছে? 5000। দেন n = n0 e⁻⁻, এই 3টা শূন্য কাটা, তাহলে থাকতেছে হচ্ছে -5/2 ln2। দেন আমরা কাজ করতে পারি হচ্ছে এই -5/2 কে উপরে নিয়ে যাব 2 এর পাওয়ার। আমরা জানি লগারিদমের সামনে কোনো সংখ্যা গুণ আকারে থাকলে আমরা কি নিতে পারি? পাওয়ারে নিয়ে যেতে পারি। যেরকম লগ, যেমন ধরো b log a, তাহলে এইটার মানে হচ্ছে log a⁻b। এই যে পাওয়ারটা উপরে নিয়ে যাব, তাহলে e⁻ln 2⁻−5/2। তো n0 ই আর লন বাদ চলে যাচ্ছে, তাহলে থাকতেছে কত? 2⁻−5/2, 2⁻−5/2। এরপর এইটাকে আমি বলতে পারি n = n0 2⁻, এটাকে লেখা যায় হচ্ছে আমাদের 1/2⁵, নিচে নিয়ে আসছি তাই পাওয়ারটা মাইনাস থেকে প্লাস হয়ে গেছে। দেন n = n0, এইখানে আমি বলতে পারি হচ্ছে 1/√2⁴ ইন্টু হচ্ছে 2, এই 5/2। তো 2⁵ কে লিখছি হচ্ছে 2⁴ ইন্টু হচ্ছে 2, আর নিচের পাওয়ারের হাফ হচ্ছে রুটে চলে গেছে। তাহলে n = n0, এইখানে 2⁴ কে রুট করলে আসে হচ্ছে 2 স্কয়ার হচ্ছে 4,
আর এটাকে করলে আসে হচ্ছে √2 আর উপরে থাকে 1। তো n ইজ ইকুয়াল টু n নট। এখন আমি যদি উপরে নিচে √2 দ্বারা গুণ দিই, এটা হচ্ছে √2 আর নিচে কত চলে আসবে 4 ইন্টু 2, সেটা তো গুণ n নট। পরবর্তীতে এই √2টাকে √2 এর ভ্যালু হচ্ছে 1.41। 1.41টার কাছাকাছি আমাদের পরিচিত সংখ্যা আছে কত 1.5। 1.41 হচ্ছে √2 এর মান, সেটা 1.5 লিখছে, আর নিচে 4 ইন্টু 2 মানে হচ্ছে 8। এখন 1.5 মানে কি 3/2, 3/2 ডিভাইড বাই 8, বা n ইজ ইকুয়াল টু n নট 3 থাকতেছে উপরে, নিচে আমাদের কত হয়ে যাবে 16 হয়ে যাবে, 8 দুগুণে 16, 3/8। এখন কি 3/8 কে ভাগ দেওয়া লাগবে। তো যদি 3 কে 8 দ্বারা ভাগ দিই তাহলে এখানে দশমিক নেওয়া লাগবে, তাহলে এটা কত হয়ে যাবে 0। তাহলে কত আসে 3 8 24, কি 3 8 দুগুণে 16, অ্যান্সার কত এটা 177। এখানে ছোট্ট একটা টাইপিং মিস্টেক হয়েছে, এটা তো আমাদের 8 দুগুণে 16 হয়ে যাবে, এটা তো আর 3/8 থাকবে না, এটা হচ্ছে এই যে 2 আর 8 গুণ হয়ে 3/16 হয়ে যাবে। তো তাইলে আমাকে এখানে 3 কে 16 দ্বারা ভাগ দিতে হবে। তো 16 দ্বারা ভাগ দিলে অবভিয়াসলি ফার্স্টেই দশমিক নিয়ে আসা লাগবে। তো 16 একে 16, তাহলে 1.1। তাহলে ফাইনাল অ্যান্সার n ইজ ইকুয়াল টু 0.1। এরপরে কি আরো সামথিং সামথিং আসবে না, আরো ক্যালকুলেশন করে গেলে সামথিং ইনটু হচ্ছে কত n নট, তাহলে অবশিষ্ট আছে কতটুক 0.1 সামথিং ইনটু হচ্ছে n নট। তো অপশনের দিকে তাকাও, একমাত্র 0.1 কোন জায়গায় আছে, অপশন এ তে আছে, তো অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো এই টাইপের এত বড় ম্যাথ আসলে যেগুলো ক্যালকুলেট ছাড়া করা টাফ, সাধারণত স্কিপ করা ট্রাই করবা, আগে সহজগুলো অ্যান্সার করে তারপর এখানে আসবা ফিরত। আচ্ছা, এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য 3 অ্যাংস্ট্রম হলে এর কম্পাঙ্ক কত। তো দেখো সূত্র কি c ইজ ইকুয়াল টু f ল্যাম্ডা, তরঙ্গের বেগ ইজ ইকুয়াল টু কম্পাঙ্ক ইনটু তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এখানে আমাদের লাগবে হচ্ছে কম্পাঙ্ক f ইজ ইকুয়াল টু c বাই ল্যাম্ডা। তো c হচ্ছে 3 অ্যাংস্ট্রম মানে 10 টু দি পাওয়ার মাইনাস 8। c হচ্ছে 3 ইনটু 10 টু দি পাওয়ার 8, আর ল্যাম্ডা হচ্ছে 3 অ্যাংস্ট্রম, 3 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 10। তো দেখো 3 আর 3 কাটা, 10 টু দি পাওয়ার মাইনাস 10 উপরে গেলে প্লাস, তাহলে 10 টু দি পাওয়ার প্লাস 18, 8 আর 10 মিলে 18 হার্টজ। তো এই হচ্ছে আমাদের অ্যান্সার, অপশন সি। পরমাণু বোমা তৈরি করার জন্য প্রয়োজন তেজস্ক্রিয় আইসোটোপ ইউরেনিয়াম 235 প্রয়োজন হয়। নিচের কোনটির উপর চৌম্বক ক্ষেত্রের প্রভাব রয়েছে। আমরা জানি তাড়িৎচুম্বক তরঙ্গ যারা, গামা রশ্মি, এক্স রে, মাইক্রোওয়েভ, দৃশ্যমান আলো, এটা তাড়িৎচুম্বক তরঙ্গ, এদের উপর চৌম্বক ক্ষেত্রের কোনো প্রভাব নাই, কিন্তু একমাত্র এখানের বিটা রশ্মি, এটা মূলত কি আমাদের ইলেকট্রন, ওর উপর কি কাজ করে আমাদের চৌম্বক ক্ষেত্রের প্রভাব রয়েছে, বা ওর উপরে চৌম্বক ক্ষেত্রে একটা বল প্রয়োগ করতে পারে। তাহলে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, তো আমাদের পরবর্তী অধ্যায় সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স। দেখা যাক এখানে কিরকম প্রশ্ন আসছে। আচ্ছা, এই প্রশ্ন বলছে যে পি টাইপ অর্ধপরিবাহী তৈরির জন্য বিশুদ্ধ সিলিকনের সাথে কোন অপদ্রব্য মিশাতে হবে। আমরা জানি যে সেমিকন্ডাক্টরে আমরা ভেজাল মিশায় বা অপদ্রব্য মিশায় পি টাইপও বানাইতে পারি, এন টাইপও বানাইতে পারি। তো পি টাইপ বানাইতে হইলে নিচের কোনটা আমাদের অ্যাড করা লাগবে। তো দেখো পি টাইপের আইডিয়া হচ্ছে, ধরো সালফার, তার চারপাশে কয়টা ইলেকট্রন থাকে, আমাদের 4টা ইলেকট্রন থাকে। তো যদি আমি অন্য কোনো ত্রিযোজী মৌলকে এখানে তৈরি অ্যাড করি, ধরো অ্যালুমিনিয়াম, সাপোজ অ্যালুমিনিয়ামের লাস্ট কক্ষপথে কয়টা আছে, 3টা আছে। তো এইখানে মূলত আমাদের একটা কি তৈরি হয়, হোল তৈরি হয়, এই যে হোল
বা ইলেকট্রন এখানে থাকার কথা ছিল, সব জায়গায় তো সালফার, সব সালফারের লাস্ট কক্ষপথে কয়টা, 4টা, কিন্তু মাঝে একটা অ্যালুমিনিয়াম এখানে ইলেকট্রন থাকার কথা ছিল কিন্তু নাই, এটাকে আমরা কি বলি, হোল। আর তখন সেটাকে কি বলা হয়, পি টাইপ অর্ধ পরিবাহী। যে ইলেকট্রন থাকার কথা, ইলেকট্রন নাই, তাহলে কি পজিটিভ পজিটিভ, তাই পজিটিভ টাইপ সেমিকন্ডাক্টর পি টাইপ। তাহলে অ্যাড করার জন্য আমার বা পি টাইপ বানাইতে হইলে কি ধরনের অপদ্রব্য মিশাইতে হবে, ত্রিযোজী মৌলকে অপদ্রব্য হিসেবে মিশাইতে হবে। তো এইখানের মধ্যে ত্রিযোজী আছে কে, সালফার না, বোরন। বোরন চিন্তা করো, বোরনের লাস্ট কক্ষপথে ইলেকট্রন কয়টা, বোরনের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p1। তো লাস্ট কক্ষপথে কয়টা আছে, 3টা আছে। তাহলে ওকে যদি আমি যুক্ত করি তাহলেই তো সেখানে একটা কি তৈরি হবে, হোল তৈরি হবে। তাহলে ও আমাদের কি অ্যান্সার হচ্ছে বোরন। বোরন অ্যাড করলে সে পি টাইপ অর্ধপরিবাহীতে রূপান্তরিত হবে। একটি পিএন জাংশনের গতীয় রোধ 40 ওহম, এর বিভব পার্থক্য 0.2 ভোল্ট পরিবর্তন করলে আনুষঙ্গিক তড়িৎ প্রবাহের পরিবর্তন কত হবে। আচ্ছা, গতীয় রোধের যে সূত্র আমাদের, গতীয় রোধের সূত্র R ইজ ইকুয়াল টু ডেল ভি বাই হচ্ছে ডেল আই। ডেল ভি হচ্ছে বিভব পার্থক্যের পরিবর্তন, ডেল আই হচ্ছে তড়িৎ প্রবাহের পরিবর্তন। তো এখানে গতীয় রোধ আর দেয়া আছে, বিভব পার্থক্য 0.2 ভোল্ট পরিবর্তন করছে, ডেল ভি দেয়া আছে, কি বের করতে বলছে, তড়িৎ প্রবাহের পরিবর্তন বের করতে বলছে, ডেল আই। তাহলে ডেল আই ইজ ইকুয়াল টু ডেল ভি বাই আর। তো ডেল ভি হচ্ছে 0.2, তাকে আমি কত দিয়ে ভাগ দিতেছি, 40 দিয়ে ভাগ দিতেছি। তো এখন দেখো 0.2 মানে কি, 2/10 ডিভাইড বাই হচ্ছে 40। তাইলে এইখানে আমাদের শূন্য কাটাকাট তো যাবে না, কাটা তো যায় না, 40, তাহলে লিখতে পারবো 2 ডিভাইড বাই হচ্ছে 400। আবার এইটাকে লেখা যায় যে 2 ডিভাইড বাই 4 ইন্টু হচ্ছে 100, বা 2 ডিভাইড বাই 4 কত, 0.5, আর 100 মানে কি 10 টু দি পাওয়ার -2। নিচে 100 আছে, ভাগাকারে আছে, তাই উপরে উঠাইলে 10 টু দি পাওয়ার 2 -2। ওকে, তো 10 টু দি পাওয়ার -2 অ্যাম্পিয়ার। আর আমি যদি দশমিকরে এক ঘর এই পাশে সরাই, বাম পাশে সরাই, তখন কি হয়ে যাবে, 5 ইন্টু 10 টু দি পাওয়ার -3 অ্যাম্পিয়ার হয়ে যাবে। যে দশমিকরে এক ঘর বামে সরাইছি, 10 টু দি পাওয়ার -2 থেকে কত হয়ে গেছে, 10 টু দি পাওয়ার -3 হয়েছে। আর বলতো 10 টু দি পাওয়ার -3 মানে কি, মিলি। তাহলে এটাকে আমি বলতে পারি 5 মিলি অ্যাম্পিয়ার। তো তড়িৎ প্রবাহের পরিবর্তন হবে 5 মিলি অ্যাম্পিয়ার। একটি ট্রানজিস্টরের আলফা ইজ ইকুয়াল টু 0.98 এবং আইই এমিটার কারেন্ট হচ্ছে 1.5 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আই বি অর্থাৎ বেস কারেন্ট কত তা নির্ণয় করো। এখন আলফা বের করার ফর্মুলা হচ্ছে আইসি বাই আইই, অর্থাৎ কালেক্টর কারেন্ট ডিভাইড বাই হচ্ছে এমিটার কারেন্ট। তো আমাদের তো এমিটার কারেন্ট আর আলফা দেয়া আছে, তাহলে আইসি এর ভ্যালু হবে আলফা ইন্টু হচ্ছে আইই। তো মান বসো, আলফার ভ্যালু 0.98 আর আই এর ভ্যালু হচ্ছে 1.5 মিলি অ্যাম্পিয়ার। দেন এরপর 0.98 কে তুমি লিখতে পারো 98 ডিভাইড বাই হচ্ছে 100, আর 1.5 কে লেখা যায় হচ্ছে 3/2 মিলি অ্যাম্পিয়ার। দেন 100 দিয়ে যদি এটাকে ভাগ দিয়ে দাও তাহলে আসে কত, সরি 2 দিয়ে যদি উপরে নিচে ভাগ দিয়ে দাও, 49 ডিভাইড বাই 50 ইন্টু 3/2 মিলি অ্যাম্পিয়ার আইসি এর ভ্যালু। তো নিচে থাকে কত, 100, আর উপরে 49 রে 3 দিয়ে গুণ দিলে আমাদের কত থাকবে, 147। 3 4 12, 3 নং 27, 120 আর 27 147 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আইসি ইজ ইকুয়াল টু 1.47 মিলি অ্যাম্পিয়ার। তারপর টুক আমরা সূত্র জানি, আইই ইজ ইকুয়াল টু আইসি প্লাস আই বি। তাহলে আই বি ইজ ইকুয়াল টু আইই মাইনাস আইসি। তো এইখানে আই এর ভ্যালু হচ্ছে 1.5 মিলি অ্যাম্পিয়ার, আইসি এর ভ্যালু হচ্ছে 1.7 মিলি অ্যাম্পিয়ার, বা অ্যান্সার আসে 0.03 মিলি অ্যাম্পিয়ার। বা এইখানে দেখো কোনটা আছে, মাইক্রো এককে দেয়া আছে।
তো বুঝতেই পারতেছো 30 মাইক্রো অ্যাম্পিয়ার হবে, বাকিগুলো তো 20, 40, 50 এগুলো তো হইতে পারবে না। মিলি অ্যাম্পিয়ারকে আমি 10 দিয়ে গুণ ভাগ সামথিং কিছু একটা করে 30 পাইতে পারি। তো অ্যান্সার হচ্ছে 30 মাইক্রো অ্যাম্পিয়ার। বা তুমি যদি ওইভাবে করতে চাও, দশমিকরে কয় ঘর সরাবা? 1 ঘর, 2 ঘর, 3 ঘর। 3 ঘর সরাইলে 1, 2, 3, হ্যাঁ 3 ঘর সরাইলে 30 × 10⁻³ মিলি অ্যাম্পিয়ার। আবার মিলি মানে কি 10⁻³ তাহলে টোটাল কত হয়? 30 × 10⁻6 অ্যাম্পিয়ার। আর 10⁻6 মানে হচ্ছে মাইক্রো অ্যাম্পিয়ার। তো অত ক্যালকুলেশন করার দরকার নেই, তুমি বুঝতেই পারতেছো 3 মানে 30 আসবে অ্যান্সার। জটিল ডিজিটাল বর্তনী কোনটি? অর, নট, এন্ড এগুলো জটিল না, জটিল হচ্ছে কে? নর। একটি পিএন জাংশনে 2 ভোল্ট বিভব পার্থক্যের জন্য তড়িৎ প্রবাহ 6 মিলি অ্যাম্পিয়ার এবং 2.3 ভোল্ট এর জন্য তড়িৎ প্রবাহ 900 মিলি অ্যাম্পিয়ার পাওয়া যায়। এর গতীয় রোধ কত? গতীয় রোধের আমরা সূত্র কি দেখছিলাম? R = del V by del I, অর্থাৎ বিভব পার্থক্যের পরিবর্তন ডিভাইড বাই তড়িৎ প্রবাহের পরিবর্তন। তাহলে দেখো আমরা বিভব পার্থক্য 2 থেকে কত করছি? 2.3, তাহলে 2.3 মাইনাস 2, পরিবর্তন কত? 2.3 মাইনাস 2। আর তড়িৎ প্রবাহের পরিবর্তন কত হয়েছে? 900 মাইনাস 600। উপরেরটার একক হচ্ছে ভোল্ট, নিচেরটার একক হচ্ছে মিলি অ্যাম্পিয়ার। তো ফার্দার যদি ক্যালকুলেশন করা যায়, 2.3 মাইনাস 2 হচ্ছে 0.3 ভোল্ট, আর 900 মাইনাস 600 হচ্ছে 300 মিলি অ্যাম্পিয়ার। এখন এখানে 0.3 আমি দশমিক যদি 1 ঘর ডানে সরাই, তাহলে 3 × 10⁻⁻1, আর 300 মিলি অ্যাম্পিয়ার মানে হচ্ছে 300 × 10⁻³ ইজ ইকুয়াল টু 3 দিয়ে 300 কে কাটলে কত থাকে? 100। তাহলে উপরে 10⁻⁻1 আর নিচে 100 মানে কি 10⁻² ইন্টু হচ্ছে 10⁻³ তো এই সব যদি আমরা ক্যালকুলেশন করি, 10⁻+2 - 3 কত হয় আমাদের? উপরে 10⁻⁻1, নিচেও 10⁻⁻1, কাটাকাটি করলে 1 ওহম। তাহলে এই যে অপশন এ 1 ওহম। একটি ট্রানজিস্টরের ক্ষেত্রে আলফা = 0.95 এবং আই = 1 মিলি অ্যাম্পিয়ার হলে বিটা = কত? আচ্ছা, এখন আলফার সূত্র কি ছিল? IC/IE, আর বিটার সূত্র হচ্ছে আমাদের IC/IB। এটা হচ্ছে আমাদের বিটার ফর্মুলা। তো ফার্স্ট অফ অল আমি এখান থেকে কি বের করতে পারি? আইসিটা বের করে নিতে পারি। তাহলে IC = 1/alpha minus 1/beta = 1। আচ্ছা, আইসি যদি বের করি আলফা ইন্টু আইই, তাহলে আলফার ভ্যালু হচ্ছে 0.95 ইন্টু আই হচ্ছে 1 মিলি অ্যাম্পিয়ার, তার মানে আইসি হচ্ছে 0.95 মিলি অ্যাম্পিয়ার। পরবর্তীতে আমরা সূত্র জানি হচ্ছে IE = IB প্লাস IC। তো এইখান থেকে আমরা আইবি পাবো, IB = IE মাইনাস IC। তো মান বসাই 1 মিলি অ্যাম্পিয়ার মাইনাস 0.95 মিলি অ্যাম্পিয়ার, অর্থাৎ 0.05 মিলি অ্যাম্পিয়ার। তো এরপরে এই বিটার এখানে মান বসাই দিই। আইসি হচ্ছে 0.95 মিলি অ্যাম্পিয়ার, আইবি হচ্ছে 0.05 মিলি অ্যাম্পিয়ার। তো মিলি অ্যাম্পিয়ার কাটা চলে যাচ্ছে। তারপর বাকিটা আমি করতে পারি যে দশমিকরে যদি 2 ঘর ডানে সরাই, তাহলে কি আসবে? 95 × 10⁻²। আর এইখানেও যদি দশমিকরে 1, 2 ঘর ডানে সরাই, তাহলে 5 × 10⁻²। তো এখন 10⁻², 10⁻² কাটা, 95 5 দিয়ে কাটলে আসে হচ্ছে 19। তাহলে বিটার ভ্যালু হচ্ছে 19, অপশন এ। আচ্ছা, আমাদের পরের প্রশ্ন বলছে যে কৌশলের সাহায্যে তড়িৎ প্রবাহকে একমুখী করা হয়, অর্থাৎ এসি কে ডিসি করা হয়, এটাকে বলা হয় রেকটিফায়ার। এসি কারেন্টকে ডিসি বানানোর উপায় হচ্ছে রেকটিফায়ার। ডোপায়নের মাধ্যমে বহির্জাত অর্ধপরিবাহক তৈরিতে কোন মৌল ব্যবহৃত হয়? আমরা সাধারণত যাদের যোজনী 3 তাদেরকে ব্যবহার করি হচ্ছে পি টাইপ
অর্ধপরিবাহী তৈরি করার জন্য, আর যাদের যোজনী 5 তাদেরকে ব্যবহার করি এন টাইপ অর্ধপরিবাহী তৈরি করার জন্য। তো এইখানে একমাত্র আর্সেনিকের শেষ কক্ষপথ বা যোজনী হচ্ছে 5, যোজ্যতা ইলেকট্রন, তাই আর্সেনিককে আমরা কি হিসেবে ব্যবহার করতে পারি? অপদ্রব্য হিসেবে ব্যবহার করতে পারি। কোন ট্রানজিস্টর IC is equal to 0.95, IE is equal to 1 হলে প্রবাহ বিবর্ধক কত হবে? IC is equal to 0.95 অ্যাম্পিয়ার, IE is equal to 1 অ্যাম্পিয়ার। প্রবাহ বিবর্ধক কত? তো প্রবাহ বিবর্ধক মানে হচ্ছে আলফা, আলফা is equal to কি IC বাই IE, তো মান বসাই দিই। IC হচ্ছে 0.95, IE হচ্ছে 1, তো 0.95 হবে। সি। তাপমাত্রা বৃদ্ধি পেলে কোনটির রোধ বৃদ্ধি পায় না? সাধারণত পরিবাহীর তাপমাত্রা বৃদ্ধি করলে রোধ বৃদ্ধি পায়, R is equal to R0 1 plus আলফা থিটা। কিন্তু অর্ধপরিবাহীর তাপমাত্রা বৃদ্ধি করলে রোধ কি পায়? হ্রাস পায়। তো অর্ধপরিবাহী এখান থেকে খুঁজে বের করা লাগবে। তো সিলিকন কি আমাদের অর্ধপরিবাহী, বাকি সবগুলো কি আমাদের ধাতু, আর ধাতুরা কি হয়? সুপরিবাহী হয়। তো তাপমাত্রা বৃদ্ধি পেলে রোধ বৃদ্ধি পায় না কার? সিলিকনের। আচ্ছা, আমাদের প্রথম অধ্যায় হচ্ছে পরমাণুর মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। তো এখানে বলছে নিচের কোনটির গতিশক্তি সবচেয়ে বেশি? তো গামা রশ্মির কোনো ভর নাই, আমরা জানি আলফা হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস আর বিটা হচ্ছে আমাদের ইলেকট্রন। তো গামার কোনো ভর নাই, তার কম্পাঙ্ক অনেক বেশি, তার ভেদন ক্ষমতা অনেক বেশি। রিজন কি? তার শক্তি আসলে অনেক অনেক বেশি, অন্যান্য কণাগুলোর তুলনায় গামা কণার শক্তি অনেক বেশি হয়। তাহলে অপশন এ গামার। এরপর বলছে কোন তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু হচ্ছে 5 দিন, এর 4/3 অংশ ক্ষয় হতে কতদিন লাগবে? 4/3 অংশ ক্ষয় হয়ে গেছে, তো ক্ষয় যদি 4/3 হয় অবশিষ্ট থাকবে কতটুক? অবশিষ্ট থাকবে 4/1 অবশিষ্ট থাকবে 4/1। এখন একটু দেখি, যখন সময় 0 তখন কত ভাগ ছিল? 1 ভাগ ছিল। যখন সময় 5 দিন অর্থাৎ আমাদের অর্ধায়ুর সমান, তখন হয়ে যাবে কত? অর্ধেক হয়ে যাবে, হাফ। আবার যখন আরো 5 দিন যাবে অর্থাৎ 10 দিন হয়ে যাবে, 10 দিনে কি সে আরো অর্ধেক হয়ে যাবে? তো অর্ধেকের অর্ধেক কত? 1/4। তাহলে 10 দিন পরে কি হচ্ছে? 4/1 অবশিষ্ট থাকতেছে, অপশন বি। এরপর বলছে কোন বিষয়ের উপর তেজস্ক্রিয় মৌলের অর্ধজীবন নির্ভর করে? আমরা জানি তেজস্ক্রিয়তা এমন একটা ধর্ম বা বৈশিষ্ট্য যা বাহ্যিক কোনো প্রভাবক দ্বারা প্রভাবিত হয় না, অর্থাৎ তাপ, চাপ, তাপমাত্রা এগুলোর দ্বারা তেজস্ক্রিয়তা প্রভাবিত হয় না। তাহলে প্রথম দুইটা হচ্ছে ভুল, তেজস্ক্রিয়তা এদের উপর নির্ভর করবে না। লাস্টলি হচ্ছে মৌলের পরিমাণ। 100 কেজি ইউরেনিয়ামের অর্ধায়ু যদি 50 বছর হয়, 10 গ্রাম ইউরেনিয়ামের অর্ধায়ু কত হবে? 50 বছরই হবে। মানে কতটুক আছে আমাদের মৌল, এটা কিন্তু অর্ধায়ুকে কোনো চেঞ্জ করতে পারে না বা অর্ধায়ুকে প্রভাবিত করতে পারে না। একমাত্র প্রভাবিত কে করে? মৌলের প্রকৃতি। যে ইউরেনিয়ামের অর্ধায়ু 50 বছর, কিন্তু আমাদের রেডিয়ামের অর্ধায়ু অন্য কিছু হবে, বা আমাদের থোরিয়ামের অর্ধায়ু অন্যরকম হবে। এক একটা মৌলের অর্ধায়ু এক এক রকম হয়। তাহলে মৌলের প্রকৃতির উপর কি নির্ভর করে? অর্ধজীবন নির্ভর করে। কোন তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু ও গড় আয়ুর মধ্যে সম্পর্ক কি? দেখো সূত্রটা কি ছিল আমাদের? গড় আয়ু হচ্ছে টাউ ইজ ইকুয়াল টু 1/λ ইজ ইকুয়াল টু t½ ডিভাইড বাই হচ্ছে ln2। তাহলে টাউ ইজ ইকুয়াল টু t½ ln2। এখন এইখানের ln2 কিন্তু ধ্রুবক, তাহলে t½ যত বেশি হবে গড় আয়ু কি হবে? তত বেশি হবে। একজন আরেকজনের সমানুপাতিক, সমানুপাতিক। অপশন সি। প্লাজমার বৈশিষ্ট্য 9 কোনটি? এতে সমান সংখ্যক ধনাত্মক ও ঋণাত্মক চার্জ থাকে। হ্যাঁ, এখানে সমান সংখ্যক ধনাত্মক আর ঋণাত্মক চার্জ থাকবে প্লাজমায়। প্লাজমায় জাস্ট কি হয়?
পরমাণুগুলা শেষ কক্ষপথ থেকে ইলেকট্রনগুলা কি হয়ে যায়, বের হয়ে যায়, কিন্তু সমান সংখ্যক কি থাকে, ধনাত্মক চার্জ আর ঋণাত্মক চার্জ থাকে। এটি বিদ্যুৎ সুপরিবাহী। হ্যাঁ, যেহেতু আমাদের ইলেকট্রনগুলা মুক্ত অবস্থায় আছে, মৌলগুলার পরমাণু আয়ন তৈরি করে ফেলছে, তাহলে সে বিদ্যুৎ সুপরিবাহী। এটি চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয় না, এটা একটা ভুল। যেহেতু প্লাজমার চার্জ আছে, চার্জ আলাদা আলাদা হয়ে গেছে, তুমি এই প্লাজমাটাকে চৌম্বক ক্ষেত্র দিয়ে নিজের মতো কি করতে পারো, প্রভাবিত করতে পারো বা নিজের মতো শেপ দিতে পারো। এটি একাধিকভাবে আয়নিত হতে পারে। হ্যাঁ, একটা ইলেকট্রন ছাড়তে পারে, দুইটা ইলেকট্রন ছাড়তে পারে, একাধিকভাবে সে আয়নিত হইতে পারে। তার মানে একমাত্র ভুল কোনটা, অপশন সি। টিট্রিয়ামের অর্ধায়ু 12.5 বছর হলে 25 বছর পর একটি নির্দিষ্ট টিট্রিয়ামের কত অংশ অবশিষ্ট থাকবে? তো যখন সময় 0 তখন আসে হচ্ছে 1, যখন সময় 12.5 অর্থাৎ 1 অর্ধায়ু, তখন আমাদের থাকবে কত, হাফ। যখন টি ইজ ইকুয়াল টু হচ্ছে 25 বছর অর্থাৎ অর্ধায়ুর দ্বিগুণ, তখন কত হয়ে যাবে, 4/1 প্রতিবার কি হয়ে যাচ্ছে, সে অর্ধেক হয়ে যাচ্ছে, তাইলে 1/4। একটি হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনকে মুক্ত করতে শক্তির পরিমাণ কত? দেখো, লাস্ট কক্ষপথে হাইড্রোজেনের প্রথম কক্ষপথই হচ্ছে শেষ কক্ষপথ, এই ইলেকট্রনটা কত শক্তি দ্বারা আবদ্ধ আছে, 13.6 ইলেকট্রন ভোল্ট, 13.6 ইলেকট্রন ভোল্ট দ্বারা আবদ্ধ আছে। তো ওকে যদি আমি এইখান থেকে মুক্ত করতে চাই, তাহলে আমাকেও কতটুকু শক্তি দেওয়া লাগবে, -13.6 ইলেকট্রন ভোল্ট শক্তি দেওয়া লাগবে, তাহলে আমি ওকে কি করতে পারবো, মুক্ত করতে পারবো। তাহলে অপশন হচ্ছে সি, -13.6 ইলেকট্রন ভোল্ট। একাধিক হালকা পরমাণু নিউক্লিয়াসের সংযুক্তির ফলে প্রচুর পরিমাণে নিউক্লিয় শক্তি উৎপন্ন হয়, এই প্রক্রিয়াকে বলা হয় নিউক্লিয় ফিউশন। যেমন হাইড্রোজেন হাইড্রোজেন মিলে হিলিয়াম তৈরি হচ্ছে, এটা কোথায় হয়, সূর্যে হয়, অনেক অনেক পরিমাণের শক্তি সেখানে উৎপন্ন হচ্ছে, তো এটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়া। একটি তেজস্ক্রিয় পদার্থের অর্ধ জীবন হচ্ছে 10 দিন। 2 কেজি পরিমাণ উক্ত পদার্থের কতটুকু 1 মাস পরে অবশিষ্ট থাকবে, 1 মাস পরে কতটুকু আমাদের অবশিষ্ট থাকবে তা নির্ণয় করতে বলছে। তো দেখো, যখন টি ইজ ইকুয়াল টু 0 তখন আসে কত, 1। যখন টি ইজ ইকুয়াল সরি তো শুরুতে ছিল কত, 2 কেজি। যখন টি ইজ ইকুয়াল টু 10 ডে তখন আমাদের থাকবে কত, আমাদের অর্ধেক হয়ে যাবে, 1 কেজি হবে। যখন টি ইজ ইকুয়াল টু 20 ডে, আরো 10 দিন গেছে, তখন সে আবার অর্ধেক হয়ে যাবে, 0.5 কেজি। আবার যখন টি ইজ ইকুয়াল টু ফাইনালি 30 দিন হবে, আরো 10 দিন গেছে, তখন কি হবে, 0.25 কেজি হবে। তাহলে থাকতেছে কত, 0.25 কেজি। 30 দিন মানে কি, 1 মাস। 1 মাস পরে অবশিষ্ট থাকতেছে 1/4 কেজি, এই যে অপশন বি। তেজস্ক্রিয়তা পরিমাপের একক কোনটি? বেকেরেলও হইতে পারে, কুরিও হইতে পারে। 1 বেকেরেল মানে হচ্ছে 1 ডিকে পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে একটা পরমাণু ক্ষয় হয়ে যাচ্ছে। আর 1 কুরি মানে হচ্ছে 3.7 × 10⁻10 ডিকে পার সেকেন্ড। তো দুইটাই তেজস্ক্রিয়তার একক, অর্থাৎ অপশন সি, এ ও বি উভয়ই। 15 দিনে বিসমাথের তেজস্ক্রিয়তার কার্যকারিতা 1/8 নেমে আসে। বিসমাথের অর্ধায়ু কত? 15 দিনে বিসমাথের তেজস্ক্রিয়তা কার্যকারিতা 1/8 নেমে আসে। তাহলে দেখো, ফার্স্টে কার্যকারিতা ছিল 1, কিছুদিন পরে হয়েছে কত, হাফ, কিছুদিন পরে তারও অর্ধেক, কত, 1/4, কিছুদিন পরে 1/8। এই যে প্রতিবার অর্ধেক হচ্ছে, প্রতিবার অর্ধেক হইতে কি পরিমাণ টাইম নেয়, অর্ধায়ুর সমপরিমাণ টাইম নেয়। তাহলে এইখানে কত টাইম নিতেছে, টি হাফ, অর্ধায়ু নিচ্ছে। আবার এই যে 1 থেকে হাফ হইতে অর্ধায়ু, আবার হাফ থেকে 1/4 হতে কি অর্ধায়ু, আবার 1/4 থেকে 1/8, 1/8 হইতে কত, অর্ধায়ু। তাহলে কত সময় যাচ্ছে, 3টা অর্ধায়ুর সমান সময় যাচ্ছে, ইজ ইকুয়াল টু আমাদের কত দিন, 15 দিন। তাইলে টি হাফ ইজ ইকুয়াল টু হচ্ছে 5, অর্থাৎ বিসমাথের অর্ধায়ু হচ্ছে 5 ডেজ। নিম্নের কোনটি তেজস্ক্রিয় বস্তু হতে নির্গত হয় না? তেজস্ক্রিয় বস্তু থেকে আলফা কণা নির্গত হয়, গামা কণা নির্গত হয় এবং বিটা কণা নির্গত হয়। বিটা কণাটাই হচ্ছে আমাদের কি, ইলেকট্রন।
তড়িৎচুম্বকীয় বিকিরণ সেটা হচ্ছে আমাদের গামা। আলফা কণা নির্গত হয়, এটা সরাসরি আছে। একমাত্র কি নির্গত হয় না? নিউট্রন একা নির্গত হইতে পারে না। হাইড্রোজেন পরমাণুকে n=2 শক্তি স্তরে আয়নিত করতে ন্যূনতম কত শক্তির প্রয়োজন? n=2 শক্তি স্তরে আয়নিত করতে। তো দেখো দ্বিতীয় শক্তি স্তরের শক্তি কত? -13.6 ইলেকট্রন ভোল্ট ডিভাইড বাই কত? 2 স্কয়ার। n তম কক্ষপথের শক্তি আমরা পড়ছিলাম আরেকটা ক্লাসে, এর আগের ক্লাসে আর কি, E1 ডিভাইড বাই n স্কয়ার। যে প্রথম কক্ষপথের শক্তি E1 হইলে n তম কক্ষপথের শক্তি কত? E1 ডিভাইড বাই n স্কয়ার। আর প্রথম কক্ষপথের শক্তি হচ্ছে -13.6 ইলেকট্রন ভোল্ট, তাকে 2 স্কয়ার অর্থাৎ 4 দ্বারা ভাগ দিব। -13.6 ইলেকট্রন ভোল্ট ডিভাইড বাই হচ্ছে 4। এখন উল্টা কাজ করব, যে দেখব কোন অ্যানসারটাকে 4 দিয়ে গুণ দিলে 13.6 এর কাছাকাছি পাওয়া যায়। 13.6 কে আমি 4 দ্বারা ভাগ দিতে পারতেছি না, ধরো আমি এটাকে দেখব যে কোন অ্যানসারটাকে 4 দিয়ে গুণ দিলে 13.6 এর কাছাকাছি আসে। তো দেখো 13.6 এর যদি 4 দিয়ে গুণ দাও কখনোই কিন্তু এটার কাছাকাছি আসবে না, তাহলে এটা ভুল। 10.2 এরও গুণ দিলে আসবে না, তাহলে -3.40। এইটাকে যদি তুমি 4 দ্বারা গুণ দাও, 3 4 কত? 12, 4 4 16। এই যে দেখো 3.40, এইটাকে যদি 4 দ্বারা গুণ দাও, 3 4 12 মানে হচ্ছে 12.0 প্লাস হচ্ছে 4 4 16 মানে হচ্ছে 0.6। তাহলে কত আসে? 0.6 না, 1.6। তো এটা আসে হচ্ছে 13.6। তাহলে অ্যান্সার হবে কোনটা? অপশন বি, -3.40 ইলেকট্রন ভোল্ট শক্তির প্রয়োজন হবে। ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য ও ভরবেগের গুণফল নির্দেশ করে। ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য ও ভরবেগের গুণফল। এন্ড ডি ব্রগলির সূত্রটা কি ছিল? ল্যামডা ইজ ইকুয়াল টু h/mv। তো বলছে তরঙ্গ দৈর্ঘ্য এবং ভরবেগের গুণফল ল্যামডা ইনটু mv ইজ ইকুয়াল টু কত হয়? h হয়। এই mvটাকে উপরে নিয়ে আসছি। তাহলে কি নির্দেশ করে সে? প্লাঙ্কের ধ্রুবক, অপশন এ। একটি বাল্ব হতে 630 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের লাল আলো বিকিরণ হচ্ছে, নির্গত ফোটনের শক্তি কত ইলেকট্রন ভোল্ট? আচ্ছা, তো এইখানে ফোটনের শক্তি আমরা বের করি হচ্ছে hc বাই ল্যামডা। h হচ্ছে 6.626 10⁻⁻34, c হচ্ছে 3 × 10⁸, আর ল্যামডা দেওয়া আছে হচ্ছে 630 ন্যানোমিটার মানে 10⁻⁹। ওকে, 10⁻⁹। এখন এইটা কোন এককে আসতেছে? জুল এককে। তো আমি যদি এইটাকে আবার ইলেকট্রন ভোল্ট এককে নিতে চাই তাহলে কি করা লাগবে? 1.6 × 10⁻⁹ দিয়ে ভাগ করা লাগবে। তাইলে সে কিসে কনভার্ট হইলো? আমাদের ইলেকট্রন ভোল্টে কনভার্ট হয়েছে। এখন তুমি বুঝতেই পারতেছো এইটা কিন্তু ক্যালকুলেটর ছাড়া নেয়ার টু ইম্পসিবল। যতই 10⁻⁴ এর হিসাব করো না কেন, এটা কখনোই তুমি এত প্রেসাইজলি বলতে পারবা না 1.55 না 1.66। তো এই ধরনের ম্যাথ আসলে চেষ্টা করবা স্কিপ করতে। ওকে, ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন স্তরে প্রবেশ করলে কি হবে? শক্তি বিকিরণ হবে। উচ্চ শক্তি স্তরে তার শক্তি কি থাকে? বেশি থাকে। নিম্ন শক্তি স্তরে আসলে শক্তি কি হয়ে যাবে? কম হয়ে যাবে। তো এই যে সে আসলো নিচের কক্ষপথে, এইখান থেকে আমাদের কি নির্গত হবে? একটা ফোটন নির্গত হবে বা কিছু শক্তি নির্গত হবে। তো শক্তি বিকিরণ হয়। তো পরবর্তী অধ্যায় হচ্ছে আমাদের সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স। আচ্ছা, এখানে প্রথম কোশ্চেনে বলছে একটি অর্ধপরিবাহীর তাপমাত্রা 300 কেলভিন থেকে 350 কেলভিন পর্যন্ত বাড়ালে, অর্থাৎ আমি টেম্পারেচার কি করতেছি? বৃদ্ধি করতেছি। আর আমরা জানি অর্ধপরিবাহীর জন্য তাপমাত্রা বাড়াইলে রোধ কি পায়? হ্রাস পায়। তো এখানে আমাদের রোধ কি পাবে? হ্রাস পাবে। তো রোধ হ্রাস পাওয়া মানে কি আমাদের? দেখি এখানে অপশনে দেখি, হোলের সংখ্যা কমবে, মুক্ত ইলেকট্রন সংখ্যা বাড়বে, মুক্ত ইলেকট্রনের সংখ্যা কমবে, মুক্ত ইলেকট্রনের সংখ্যা স্থির থাকবে। আসলে হচ্ছে কি, তুমি যখন তাপমাত্রা বাড়াচ্ছ
সিলিকন বা অন্য যে কোনো অর্ধপরিবাহী লাস্ট কক্ষপথ থেকে কি হয়ে যাচ্ছে, ইলেকট্রনগুলা বের হয়ে যাচ্ছে। তাপমাত্রা বাড়াচ্ছ, তুমি শক্তি কি করতেছো, ইলেকট্রনগুলাকে দিতেছো, সে আর শেষ কক্ষপথে থাকতে চাচ্ছে না, তারা মুক্ত হয়ে যাবে। তার মানে এর ফলে মুক্ত ইলেকট্রন সংখ্যা কি পায়, বৃদ্ধি পায়, মুক্ত ইলেকট্রন সংখ্যা বাড়বে। পিএন জাংশনের সংযোগ স্থলে নিঃশেষিত স্তর সৃষ্টির কারণ। পিএন জাংশন, এই যে তুমি একটা পি টাইপ অর্ধপরিবাহী আর একটা এন টাইপ অর্ধপরিবাহীকে যখন তুমি একত্রে করো, এটা ধরো পি টাইপ, এটা ধরো এন টাইপ, তখন এইখানে একটা কি তৈরি হয়, নিঃশেষিত অঞ্চল তৈরি হয়। এই নিঃশেষিত অঞ্চল তৈরি হওয়ার কারণ কি, আধান বাহকের ব্যাপন, হোলের তারণ, ইলেকট্রনের তারণ, অপদ্রব্য আয়নের স্থানান্তর। আচ্ছা, এখানে হয় কি, এই এন টাইপে অতিরিক্ত কে থাকে, ইলেকট্রন, বেশি ইলেকট্রন থাকে, আর পি টাইপে অতিরিক্ত কে থাকে, আমাদের হোল থাকে। তো এই যে আমাদের ইলেকট্রন গুলার এই পাশ থেকে হোল গুলা এই পাশে চলে এসে একে অপরকে কি করে দেয়, নিউট্রাল করে দেয়। তাহলে এই যে যে আধান বাহক ইলেকট্রন আর হোল, এরা কি হইতেছে, ব্যাপিত হইতেছে, এক জায়গা থেকে আরেক জায়গায় আসতেছে। এই ব্যাপনের ফলে এখানে কি তৈরি হচ্ছে, আমাদের নিঃশেষিত অঞ্চল তৈরি হচ্ছে। তাহলে অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। কোন ট্রানজিস্টর আলফা ইজ ইকুয়াল টু 0.95 এবং আই ইজ ইকুয়াল টু 1 মিলি অ্যাম্পিয়ার হলে বিটা এর মান কত? আচ্ছা, এখন সূত্র হচ্ছে আলফা ইজ ইকুয়াল টু আই সি বাই আই ই, আই সি বাই আই ই। তো এখানে আমাদের আই সি যদি বের করতে চাই, তাহলে আলফা হচ্ছে 0.95 ইন্টু আই কত, 1 মিলি অ্যাম্পিয়ার, তাহলে 0.95 মিলি অ্যাম্পিয়ার। দেন আমাদের আই ই ইজ ইকুয়াল টু কত হয়, আই সি প্লাস হচ্ছে আই বি। তাহলে এখান থেকে আই বি বের করতে পারবো, আই বি ইজ ইকুয়াল টু আই ই মাইনাস আই সি। তো মান বসাই দিই, 1 মিলি অ্যাম্পিয়ার মাইনাস 0.95 মিলি অ্যাম্পিয়ার ইজ ইকুয়াল টু 0.05 মিলি অ্যাম্পিয়ার। তো বিটা মানে হচ্ছে আই সি বাই আই বি। তো আইসি হচ্ছে 0.95 মিলি অ্যাম্পিয়ার আর এটা হচ্ছে 0.05 মিলি অ্যাম্পিয়ার। তো মিলি অ্যাম্পিয়ার কাটা, 0.95 মানে হচ্ছে 95 ইন্টু 10 টু দি পাওয়ার -2, 0.2 ঘর ডানে সরাইছি। 0.05 মানে হচ্ছে 5 ইন্টু 10 টু দি পাওয়ার -2, 10 টু দি পাওয়ার -2, 10 টু দি পাওয়ার -2 কাটা, 95/5 হচ্ছে 19। তো অপশন সি। একটি সমাকলিত বর্তনীতে নিম্নের কোন উপাংশটি অনুপস্থিত? সমাকলিত আবেশক, সমাকলিত আচ্ছা, মোস্ট প্রবাবলি এটা সমাকলিত বলতে বুঝাইছে হচ্ছে ডিসি কারেন্ট। বর্তনীটায় শুধুমাত্র হচ্ছে ডিসি কারেন্ট প্রবাহিত হচ্ছে। ডিসি কারেন্টে ট্রানজিস্টর, ডায়োড, রোধ এরা কাজ করতে পারে, কিন্তু আবেশক বা ইন্ডাক্টর কাজ করতে হইলে আমাদের এসি কারেন্ট লাগবে। ইন্ডাক্টর কাজ করার জন্য এসি কারেন্ট প্রয়োজন। তো একমাত্র আবেশক কি করতে পারবে না, এখানে কাজ করতে পারবে না বা উপাংশটি অনুপস্থিত থাকবে। সাধারণত জাংশন ডায়োড কি হিসেবে ব্যবহৃত হয়? রেকটিফায়ার হিসেবে ব্যবহৃত হয়। এই যে আমরা পিএন জাংশনের ডায়োডটা তৈরি করছি, এই পিএন ডায়োড দ্বারা আমি কি তৈরি করি, এসি কারেন্টকে ডিসি কারেন্টে তৈরি করে ফেলি, রেকটিফায়ার হিসেবে ব্যবহার করি। অপশন ডি। এরপর 22 মিলি অ্যাম্পিয়ার নিঃসরক প্রবাহের ফলে একটি ট্রানজিস্টরে 19 মিলি অ্যাম্পিয়ার সংগ্রাহক প্রবাহ পাওয়া গেল, ট্রানজিস্টরের ভূমি প্রবাহের মান কত? এক্সাক্ট সূত্র আই ই ইজ ইকুয়াল টু আই সি প্লাস আই বি। তো আই বি ইজ ইকুয়াল টু হবে আই ই মাইনাস আই সি। আই ই হচ্ছে 22 মিলি অ্যাম্পিয়ার ইমিটার কারেন্ট বা নিঃসরক প্রবাহ, মাইনাস আই সি হচ্ছে সংগ্রাহক প্রবাহ 19 মিলি অ্যাম্পিয়ার, অর্থাৎ 3 মিলি অ্যাম্পিয়ার। তো অপশন সি। অর্ধপরিবাহীতে যোজন ব্যান্ড ও পরিবহন ব্যান্ডের মধ্যবর্তী নিষিদ্ধ শক্তি ব্যবধানে ক্রম কত? অর্ধপরিবাহীতে এই যে আমরা জানি
যে এইটা হচ্ছে ধরো তোমার যোজন ব্যান্ড বা শেষ কক্ষপথে ইলেকট্রনগুলোর শক্তি, আর এইটা হচ্ছে তোমার পরিবহন ব্যান্ড। মানে এই শেষ কক্ষপথ থেকে ইলেকট্রন কোথায় চলে যেতে পারে, পরিবহন ব্যান্ডে বা মুক্ত হয়ে যেতে পারে, তখন তারা কি করে, বিদ্যুৎ পরিবহন করে। এর মাঝের যে গ্যাপটা, এই গ্যাপটাকে আমরা কি বলি, নিষিদ্ধ ব্যান্ড। এই অর্ধ পরিবাহীর জন্য এই নিষিদ্ধ ব্যান্ডটা কিরকম হয়, অ্যারাউন্ড মোস্ট প্রবাবলি এটা 1 ইলেকট্রন ভোল্টের কাছাকাছি হয় আর কি, 0.3 0.7 বা এরকম মোস্ট প্রবাবলি বইয়ে দেয়া আছে। এটা 1 ইলেকট্রন ভোল্টের কাছাকাছি হয়, কিলো ইলেকট্রন ভোল্ট এগুলোর মতো হবে না, অ্যারাউন্ড 1 ইলেকট্রন ভোল্ট বা তার থেকে কম হয়। আচ্ছা, এরপরে কি বলছে, ট্রানজিস্টর এমিটার বেস, এমিটার হচ্ছে ই, বেস হচ্ছে বি এবং কালেক্টর সি হলে বায়াসিং এর মূলনীতি কি? ট্রানজিস্টরের বায়াসিং এর মূলনীতি কি? আচ্ছা, এখানে মূলনীতি বোঝাচ্ছে যে কোন বায়াসিং স্টেটে থাকলে বা কোন ধরনের বায়াস থাকলে ওই ট্রানজিস্টরের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ চলবে। তো এটা হচ্ছে এমিটার আর বেস যদি ফরওয়ার্ড বায়াসে থাকে, অর্থাৎ সম্মুখ বায়াসে থাকে, তখনই ট্রানজিস্টরের মধ্য দিয়ে কি হয়, তড়িৎ প্রবাহ চলে। এরকম 4 ধরনের স্টেজ আছে, ওটা বইয়ের থেকে ছকের থেকে একটু আমাদের দেখে নেওয়া লাগবে যে কখন তড়িৎ প্রবাহ চলে, কখন তড়িৎ প্রবাহ চলে না। কোন পিএন জাংশনে 0.1 ভোল্ট বিভব পার্থক্য পরিবর্তনের জন্য আনুষঙ্গিক তড়িৎ প্রবাহের পরিবর্তন পাওয়া গেল 400 মিলি অ্যাম্পিয়ার। এর গতীয় রোধ কত ওহম? গতীয় রোধ আর এর ভ্যালু ছিল ডেল ভি বাই ডেল আই, অর্থাৎ বিভব পার্থক্যের পরিবর্তন ডিভাইড বাই তড়িৎ প্রবাহের পরিবর্তন। তো বিভব পার্থক্যের পরিবর্তন করছে হচ্ছে 0.1 ভোল্ট, তড়িৎ প্রবাহের পরিবর্তন করছে হচ্ছে 400 মিলি অ্যাম্পিয়ার। তো এখান থেকে 0.1 কে আমি লিখতে পারি হচ্ছে 1 ইন্টু 10⁻⁻1 ভোল্ট, 0.1। আর 400 মিলি অ্যাম্পিয়ারকে তুমি লিখতে পারো 4 ইন্টু 100 ইন্টু মিলি অ্যাম্পিয়ার মানে কি 10⁻³ অ্যাম্পিয়ার। এরপরে 1/4 কত? 0.25 ইন্টু হচ্ছে 10⁻⁻1, আর নিচে 100 মানে কি 10⁻², 10⁻² আর 10⁻³ কত হয়? 10⁻⁻1। তাইলে -1 10⁻⁻1 কাটা, তাহলে কত থাকে? 0.25 ওহম। এটাই হচ্ছে গতীয় রোধ, 0.25 ওহম। কোন ট্রানজিস্টরে ডেল আইবি ইজ ইকুয়াল টু 0.2 মিলি অ্যাম্পিয়ার এবং ডেল আইসি ইজ ইকুয়াল টু 1 মিলি অ্যাম্পিয়ার হলে বিটা এর মান কত? আমাদের বিটার দুইটা সূত্র ছিল, একটা হচ্ছে আইসি বাই আইবি, আরেকটা হচ্ছে যদি এক্সাক্ট মান না দিয়ে পরিবর্তন দিয়ে দেয়, সেটা হচ্ছে ডেল আইসি বাই ডেল আই বি। তো এখানে মানটা বসাই। তো ডেল আইসি এর ভ্যালু হচ্ছে 1 মিলি অ্যাম্পিয়ার, মানে 1 ইন্টু 10⁻³ অ্যাম্পিয়ার। নিচে আইবি হচ্ছে 0.02 ইন্টু 10⁻³ তো 10⁻³ 10⁻³ কাটা চলে যাচ্ছে, তাহলে থাকতেছে উপরে 1, আর নিচে যদি আমি দশমিকটা 1 ঘর 2 ঘর 2 ঘর দূরে সরাই 2 ইন্টু 10⁻²। এখন 1/2 মানে কত? 0.5, আর 10⁻² উপরে উঠলে 10⁻+2। তো +2, 10⁻+2 হচ্ছে 100, 100কে 0.5 দ্বারা ভাগ দিলে কত আসবে? 50। তো অপশন ডি, বিটার ভ্যালু হচ্ছে 50। তো থ্যাংক ইউ, আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি এই ক্লাসটা তোমাদেরকে হেল্প করবে, অ্যান্ড গুড লাক, গুড বাই।